কয়েক মাস আগেই কিন্তু এই বিভূতি এক্সপ্রেস আইসিএফ থেকে এলএইচবি কোচ করেছে, পুরো চিল্ড হয়ে গেছিল। এসে বলতে এখন একটু এসির টেম্পারেচারটা কমিয়েছে। ভাগ্যের কথা যে ট্রেন কিন্তু আমাদের এখন 2 ঘন্টা লেট আছে। এখান থেকে মোটামুটি আমাদের হোমস্টের দূরত্ব ওই দেখাচ্ছে 3 থেকে 4 কিলোমিটারের। দেখুন দরজা দিয়ে ঢুকে কলকাতা থেকে বেনারস যাওয়ার বিভিন্ন ট্রেনের নাম বলতে গেলে বিভূতি এক্সপ্রেসের কথা আসবেই। আজ আপনাদের সাথে শেয়ার করব বিভূতি এক্সপ্রেস করে আমার কলকাতা থেকে বেনারস ভ্রমণের অভিজ্ঞতা। আর যারা বেনারসের একদম হৃৎপিণ্ড অর্থাৎ গধুলিয়া চকের কাছে বাজেটের মধ্যে থাকার ভালো জায়গা খুঁজছেন, তাদের জন্য থাকছে একটি দারুণ হোমস্টের হদিশ। বেনারস ডায়েরির প্রথম পর্বটা তবে শুরু করা যাক। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। ব্যাক টু ব্যাক কিন্তু জার্নি চলেই যাচ্ছে। জাস্ট 2 সপ্তাহ আগে আমরা মানস ন্যাশনাল পার্ক থেকে আর কি ফিরলাম। সেই ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছেন আশা করি। মানস ন্যাশনাল পার্কের ভিডিওগুলো না দেখে থাকলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। তো আজকে আমরা 7:55 বিভূতি এক্সপ্রেস ধরে 12333 হাওড়া থেকে বেনারসের বিভূতি এক্সপ্রেস ধরে আমরা যাচ্ছি আজকে বেনারস। তো আমার সঙ্গে আছে হচ্ছে শুভ। তো এখন এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। বাড়ি থেকে নিয়ে এসেছি হচ্ছে মায়ের হাতে বানানো কড়াইশুঁটির কচুরি এবং সাথে তরকারি, সেটা খাওয়া দাওয়া করে তারপরে আমরা ট্রেন ধরবো। তো এই দুজনে এখন খাবো, আর হাতে এখন অনেকটাই টাইম আছে, কারণ এখন বাজে হচ্ছে প্রায় 7টা। তো এখান থেকে বেরিয়ে জলের বোতল এবং রাতের ডিনারও অর্ডার করতে হবে। রাতের ডিনার অর্ডার করে তারপরে আমরা ধরবো আমাদের ট্রেন। তুমি আমার জন্য খাবার নিয়ে এসছে, তো খাবারটা ভালোই হয়েছে, তরকারিটা আরো বেটার হয়েছে। কাকিমার জন্য থ্যাংক ইউ। তো এখন এই এক্সিকিউটিভ লাউঞ্জ সেখানে এসে এখন দিয়েছি হচ্ছে একটা চা খাচ্ছি, আর এখান থেকেই নিয়ে নিলাম রাতের আর কি ডিনার, এগ ফ্রাইড রাইস সঙ্গে একটা নুডলস আর চিলি চিকেন। খাবে চা খাবে? ও তো চাটা কিছুই খায় না, তো যাই হোক আমি নিয়েছি একটা চা। তো ফাইনালি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্ম, দুটো দেখতে পাচ্ছি বিভূতি এক্সপ্রেস দিয়ে দিয়েছে 12333 বিভূতি এক্সপ্রেস, যেটা প্রয়াগরাজ পর্যন্ত যায় হাওড়া থেকে শুরু করে। হাওড়া থেকে ছাড়ে হচ্ছে আপনার 7:55। প্রত্যেক দিনই কিন্তু এই 12 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ট্রেনটা ছাড়ে। তবে এই কয়েক মাস আগেই কিন্তু এই বিভূতি এক্সপ্রেস আইসিএফ থেকে এলএইচবি কোচ করেছে। পুরো নতুন ঝাঁ চকচকে কিন্তু দেখতে পাচ্ছেন। এই দেখুন, এইটা হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট, একদম ঝাঁ চকচকে নতুন কোচ। কিছুদিন আগেই প্রায় 2 মাস আগেই কিন্তু এই বিভূতি এক্সপ্রেস আইসিএফ থেকে এলএইচবিতে কনভার্ট করা হয়েছে। যাক, তবে এবারে কিন্তু বেশি হাঁটতে হলো না। এই হচ্ছে আমাদের কোচ আর কি। ওঠা যাক, জয় জগন্নাথ। তো আমাদের সিট নাম্বার আছে 29 আর 30। এই তো এইদিকে, হ্যাঁ। তো ঘড়ির কাঁটায় বাজে 7:55, একদম অন টাইমেই কিন্তু আমাদের 12333 বিভূতি এক্সপ্রেস হাওড়া প্রয়াগরাজ রামবাগ পর্যন্ত যে বিভূতি এক্সপ্রেস, সেটা কিন্তু অন টাইমেই ছাড়লো। তবে কালকের যে ট্রেনটা সেটা কিন্তু অনেকটাই লেট করেছিল। সেটা দেখে আজকে মানে আমরা অবাক হয়ে গেছি। প্রায় 1 ঘন্টা 40-45 মিনিট লেটে আর কি বারাণসীতে ঢুকেছে। তো যাই হোক, এই হাওড়া থেকে ছেড়ে আপনার প্রয়াগরাজ রামবাগ পর্যন্ত 883 কিলোমিটার পথ অতিক্রম করতে এই ট্রেনটা সময় নেয় হচ্ছে 16 ঘন্টা 5 মিনিট, এবং টোটাল হল্ট আছে এই ট্রেনে আপনার 31টার মতো। তো হাওড়া থেকে ছাড়ার পরে এর পরবর্তী হল্ট হচ্ছে বর্ধমান জংশন। তবে এই ট্রেনে আপনারা 4টে জেনারেল কোচ, আপনার 7খানা হচ্ছে স্লিপার কোচ এবং 3খানা হচ্ছে থার্ড এসি এবং একটা 2 এসি কোচ পেয়ে যাবেন। কোন কোচের কত ভাড়া সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তবে এছাড়াও কিন্তু আরও অনেক অপশান আছে এখান থেকে বারাণসী যাওয়ার জন্য। নতুন যে অমৃত ভারত এক্সপ্রেস চালু হয়েছে সেটা কিন্তু অনেকটাই কম খরচে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন বারাণসী, কিন্তু ওর টিকিট যখন ছাড়ে তখনই কিন্তু বুক করে নেওয়া দরকার, নাহলে ওই টিকিট ওয়েটিং লিস্ট প্রচুর চলে যায়। আমি কাটতে গিয়ে ভয় পেয়ে গেছি রীতিমতো, 90-95 ওয়েটিং লিস্ট চলে গেছে। তো সেহেতু বাধ্য হয়ে বিভূতি এক্সপ্রেসে আমরা আর কি আগের দিন আমরা তৎকাল টিকিট কাটলাম, তো কনফার্ম পেয়ে গেছি, ভাগ্য ভালো। এছাড়াও আরও অনেক অপশান আছে। তবে এইটা আমার ভালো লাগলো এই কারণে, কারণ এই 7:55 ছেড়ে পরের দিন একদম ভোরবেলাতেই 9:40 আপনি পৌঁছে যাবেন বারাণসী। একটা কথা, এই ট্রেনে কিন্তু প্যান্ট্রিকার এবং অনবোর্ড ক্যাটারিং কিন্তু নেই। এই
ট্রেনে কিন্তু আপনারা ক্যাটারিং এর সুবিধা আছে, সেই ক্যাটারিং এর সুবিধা কিন্তু আপনারা এই ট্রেনে পেয়ে যাবেন। তবে আপনাদের জন্য একটা প্রশ্ন থাকলো, বলুন তো এই ট্রেনটা কবে আইসিএফ থেকে এলএইচবিতে কনভার্ট হয়েছে, সেই ডেটটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। এই দেখুন অমৃত ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। একটুখানির জন্য আর কি ভিতরে গিয়েছিলাম, মানে ভিতরে মানে যে কো প্যাসেঞ্জারগুলো আছে এত জোরে ফোনের আওয়াজ, মানে লাউড মিউজিক চালিয়ে শুনছে যে আদার্স যে প্যাসেঞ্জার আছে তাদেরও যে অসুবিধা হতে পারে সেটা কোনো খেয়াল নেই আর কি। তো ট্রেন কিন্তু মাঝখানে বেশ ভালোই টেনেছে। এখন এই শক্তিগড় ঢুকছে, এই যে শক্তিগড় স্টেশন ক্রস করছে। এই পূর্ব বর্ধমান জেলার যেই গাংপুর, এই গাংপুরের একটা গ্রাম আছে যেটা হচ্ছে রাবড়ি গ্রাম। এটা কিন্তু খুবই বিখ্যাত। এখানের এই রাবড়ি গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু আপনি রাবড়ি তৈরি হয়। এই রাবড়ি গ্রামের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আইসিএফ থেকে এলএইচবি হওয়ার পরে কিন্তু এই ট্রেনের গতি এমনিই বেড়ে গেছে। হাওড়া থেকে শুরু করে 93 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম বর্ধমান জাংশন স্টেশনে। তবে এখানে হল্ট আছে 2 মিনিটের মতো। আর এই বর্ধমানের পরে পরবর্তী স্টেশন হচ্ছে পানাগড়। বর্ধমান স্টেশনে 2 মিনিট হল্টের পর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে বেরোচ্ছে। এর পরবর্তী স্টেশন হচ্ছে পানাগড়, যেটা ওই 48 কিলোমিটার পরে আসবে। আর ট্রেনটা আমাদের দিয়েছিল বর্ধমান স্টেশনে পুরো 1 নাম্বার প্ল্যাটফর্ম। তবে ভিতরে বসেছিলাম, ভিতরে এসি এত মানে আর কি জোর ছিল, এসি মানে টেম্পারেচার বেশ ভালোই দিয়েছিল, পুরো চিল্ড হয়ে গেছিলো। এসে বলতে এখন একটু এসির টেম্পারেচারটা কমিয়েছে। তবে এই ট্রেনের কিন্তু বেশিরভাগ যে আমি প্যাসেঞ্জার দেখলাম, বেশিরভাগ প্যাসেঞ্জারই কিন্তু বেনারসে। তো ফাইনালি এই হচ্ছে আমাদের সিট পড়েছে, মিডিল আর আপার। মিডিল আর আপার দুটো সিট পড়েছে। একটু আগে আর কি বর্ধমানটা ক্রস করলাম, বর্ধমান ক্রস করার পরেই আমরা আমাদের ডিনার করছি। এই আছে হচ্ছে ফ্রাইড রাইস, এদিকে আছে চাউমিন, এই হচ্ছে চিলি চিকেন। তো এখন দুজনে মিলে খেয়ে এরপরে শোয়া ছাড়া আর কোনো কাজ নেই। ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা কিন্তু খারাপ না, কারণ এর আগের বারে শুভ বলছে যে আমরা জগদলপুর যাওয়ার সময় ও ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়েছিল, আমি বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। আমি নিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি, বাট বিরিয়ানিটা একদম খারাপ ছিল, ওরটা ভালো ছিল না। তবে ওটা নিয়েছিলাম ওই আইআরসিটিসির যে জন আহার থেকে, কিন্তু এইটা এবারে নিলাম এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে। এদের খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো। তো শুভ এখন নিজের বিছানা নিচেই করছে, আবার গদি বানিয়েছে কম্বলটা দিয়ে। এটা কোথায় গায়ে দেবে রাত্রিবেলা যখন ঠান্ডা লাগবে বুঝতে পারবে। গদি বানিয়েছে, ও তো ওর বিছানা করে ফেলেছে, আমিও করে ফেলেছি। আর এসি পুরো চিল্ড হয়ে আছে, ওকে দেখো। তো এখন মোটামুটি বিছানা ডান, দেখা হচ্ছে কাল সকালে। ভেরি গুড মর্নিং। একটু আগেই আমাদের ট্রেন দিলদারনগর জংশন স্টেশন ছেড়ে বেরোলো। তবে খুব দুর্ভাগ্যের কথা যে ট্রেন কিন্তু আমাদের এখন 2 ঘন্টা লেট আছে। মানে কি কারণবশত জানি না, কালকে ট্রেন কিন্তু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ পাটনাতে আপনার 1.5 ঘন্টার মতো ট্রেনটা দাঁড়িয়েছিল। কাল রাতে 1.5 ঘন্টা যে ওই পাটনাতে লেট করলো, সেই লেটের পরে এখন ট্রেন 2 ঘন্টা লেট চলছে। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 8:42। দিলদারনগরে আসার কথা ছিল 6:20-তে, পৌঁছালো আপনার 8:32-এ। মানে 2 ঘন্টার বেশি লেট। জানি না কখন আজকে কাশী বিশ্বনাথ পৌঁছাবো। মানে ভেবেছিলাম যে লেট হলে ওই দীনদয়াল উপাধ্যায় স্টেশনে নেমে ওখান থেকে অটো করে যাব, কিন্তু অনেকে বলছে যে সেই একই সময় লাগবে, ওর থেকে আর কি বেনারসেই নামা ভালো। তো আবার অনেকে বলছে যে কিছুটা হলেও আর কি 1 ঘন্টা নাকি মেকআপ করতে পারে, দেখা যাক কি হয়। তো ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো জামানিয়া স্টেশনে। এখানে হল্ট আছে ওই 2 মিনিটের মতো। 2 ঘন্টা লেট। এইদিকে আবার আপনার সিগন্যাল হয়ে গেছে। এরপরে হচ্ছে আপনার দীনদয়াল উপাধ্যায়, তারপরে
কাশি, তারপরে বেনারস, মানে 9:40 টাইম ছিল বেনারস জংশনে, আর এখানে 2 মিনিট হয়ে গেল আমাদের ট্রেন জামানিয়া স্টেশন থেকে ছাড়লো। ফাইনালি 2 ঘন্টা লেটের পর আমাদের ট্রেন আর কি এই মুঘলসরাই স্টেশনে মানে কভার করলো 1 ঘন্টা। তো এখন প্রায় ওই 1 ঘন্টার মতো লেট আছে, জানি না কখন পৌঁছাবো। এখন অলরেডি বেজে গেছে 9:40, মানে এটাই ছিল হচ্ছে বারাণসী টাইম, 10টা বাজে। বারাণসী এখন পৌঁছে যাওয়ার কথা ছিল। আর এইদিকে দাঁড়িয়ে আছে হাওড়া যোধপুর, হাওড়া বিকানের এক্সপ্রেস। আজকে দেখেছিলাম যে একটু বৃষ্টির সম্ভাবনা আছে, আকাশ প্রায় মেঘলা, মানে এই দীনদয়াল উপাধ্যায় ঢোকার কিছুটা আগেই কিন্তু আকাশ মেঘলা এবং গুড়ি গুড়ি বৃষ্টি পড়াও শুরু করেছে। সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, এই কেক কিনলাম দীনদয়াল উপাধ্যায় থেকে, ও নেমে কিনে আনলো। কোচ ভুলে গেছিল, পিছনে উঠেছে, ফোন করে বলছে আমাদের কত কোচ, ঠিক আছে, কোচ ভুলে গেছে। এই কেকটা নিয়ে এসছে দীনদয়াল উপাধ্যায় থেকে, তো এটাই এখন আমরা তো ব্রেকফাস্ট হিসেবে খাবো। আর 1 ঘন্টার মধ্যে নেমে যাব হচ্ছে বারাণসী জাংশন, যেখানে যখন পারছে ট্রেন দাঁড়িয়ে পড়ছে। একটু আগেই দীনদয়াল উপাধ্যায় থেকে বেরোলো, বেরিয়ে আবার এই মাঝখানে দাঁড়িয়ে পড়েছে। দেখুন, যখন যেখানে সময় পাচ্ছে দাঁড়িয়ে, মানে বিশাল টাইম এই ট্রেনের আর কি। অনেকে বলেছিল যে বিভূতি বলে একটা টান শুট টেনেছিল, আমি ভেবেছিলাম যে আইসিএফ থেকে এলএইচবি হয়েছে, একটু হয়তো ভালো সার্ভিস হবে বা ট্রেনটা ঠিক টাইমেই পৌঁছাবে, কিন্তু সত্যি যে তারা যেই টানটা মেরেছিল বিভূতির পরে, এখন বুঝতে পারছি বসে না সত্যি বিভূতি কী জিনিস। এর থেকে আমার মনে হয় যে ওই অমৃত ভারত যেটা পেরিয়েছে ওটা ধরলে, ওটা অন টাইমই আছে, যা দেখলাম এখনও দেখলাম অন টাইমই আছে। ওটা ওই 11:50 আপনারা বেনারস পৌঁছায়। আমরা বিভূতি ধরার কারণ হচ্ছে একটু সকাল সকাল পৌঁছাবো, অনেক কিছু কাজ ছিল, শিডিউল করা ছিল, সেইগুলো সব এবার পিছিয়ে যাবে, এই আর কি। তবে বাইরের ওয়েদার কিন্তু এখন বেশ প্লেজেন্ট ওয়েদার, মানে গুগলে দেখেছিলাম যে 37-35 সকালবেলায় দিকে থাকছে, কিন্তু সেরকম নয়। দেখুন, দেখুন এই ব্রিজটার পরেই, এই যে ব্রিজটা ক্রস, এই ব্রিজটার পরেই হচ্ছে আপনার কাশী স্টেশন। আর তবে এখান থেকেও কিন্তু এই যে নমোঘাট, এই নমোঘাটটাও কিন্তু দেখা যায়, বাট ট্রেন চলে এলো, জানি না দেখা যাবে কিনা। এই দেখুন, নিচ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী, আর সেই দূরে হচ্ছে নমোঘাট। দারুণ ওয়েদার, মানে নমোঘাটের অনেকটা বড় জায়গা জুড়ে এখন একটা ফেজ চালু হয়েছে, এই দিকের ফেজটা এখন চালু হয়েছে। আর নিচে সব বোটিং হয়, এইখানে সব বোট রাখা আছে, সব বোটিং হচ্ছে। এই ব্রিজটা ক্রস করলেই যেন মনে হয় বেনারস পৌঁছে গেলাম। নির্ধারিত সময়ের থেকে প্রায় 1.5 ঘন্টা লেট আমাদের ট্রেন প্রবেশ করছে কাশী স্টেশনে। আর এই কাশী স্টেশনের পরেই হচ্ছে বারাণসী জংশন, যা এবার গিয়ে ব্যাগট্যাগগুলো রেডি করা যায়। এই হচ্ছে কাশী স্টেশন। তো ফাইনালি হাওড়া থেকে শুরু করে 759 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম নির্ধারিত সময়ের থেকে 1 ঘন্টা দেরিতে আর কি বারাণসী জংশন স্টেশনে। এখান থেকে বেরিয়ে আমাদের হোমস্টে বুক করা আছে, দেখি অটো কি গাড়ি কত কি রেট নেয়, সেই অটো বা টোটো করে আমরা পৌঁছে যাব আমাদের হোমস্টেতে। এখান থেকে মোটামুটি আমাদের হোমস্টের দূরত্ব ওই দেখাচ্ছে 3 থেকে 4 কিলোমিটারের মতো। তো দেখা যাক কত কি ভাড়া নেয়। আমি আগে হোমস্টেতে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে এখান থেকে পিডিআর মলের ভাড়া কত। তো পিডিআর মলের ভাড়া আমাকে হোমস্টের যে কেয়ারটেকার সে বলেছে হচ্ছে আপনার 150 টাকা। হ্যাঁ, 150 হ্যাঁ। তো এই দাদা চলো, কোথায় কি আছে, অটো ইয়া টোটো? চলিয়ে 30 रुपीज़ और दे दो, पार्किंग का इधर 180 दे दो।
70 ले लिए चलिए। তো মোটামুটি অনেকে আপনাকে এখান থেকে বেরিয়ে 200-250 টাকা বলতে পারে, যেহেতু এদের পার্কিং থাকে। তো আমাদের সঙ্গে এই 170 টাকার মতো কথা হলো, এক দাদার সঙ্গে পেয়েছি, ওই দাদার সাথেই যাচ্ছি পিডিআর মল। তো ওই পিডিআর মল থেকে ওয়াকিং ডিস্টেন্স একটুখানি মানে 200-300 মিটারের মতো আমাদের আর কি হোমস্টেটা। আর এই হচ্ছে পিছন দিকে বারাণসী স্টেশন। তো বহু বছর আগে বেনারস এসেছিলাম, তখন বাবার সাথে, মানে কি বলবো, তখন হয়তো আমার বয়স 4-5 এরকম ক্লাসে পড়ি, তখন এসেছিলাম বেনারস। আর এই এত বছর পরে আবার বেনারসের মাটিতে আর কি পা পড়লো। তবে এখন আকাশ পাতাল তফাৎ, চারিদিকে অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে। তো স্টেশন থেকে বেরিয়েই কিন্তু আপনারা, এই হচ্ছে মেন রোড, এখান থেকেও অটো ধরতে পারেন। আর এই হচ্ছে অটোর পার্কিং, এই পার্কিং থেকেও আপনারা অটো নিতে পারেন। তবে আমি যেটা বুঝলাম, এই পার্কিং থেকে নেওয়ার থেকে এই হচ্ছে স্টেশন, হেঁটে একটুখানি আসুন এই মেন রোড, এখান থেকে প্রচুর অটো টোটো পেয়ে যাবেন, একটু বাজেটের মধ্যেই পেয়ে যাবেন। তো এইটা আমার যেটা মনে হলো, যেহেতু আমরা কথা বলে নিয়েছি, আর ওই জন্য বেশি কিছু এগোলাম না, আমাদের ওই নেবে 170 টাকা। আর হয়তো কিছু বছর পরে এই বেনারস স্টেশন থেকেই কিন্তু আপনারা, এই দেখুন রোপওয়ের কাজ চলছে, পুরো এই রোপওয়ে করে আপনারা পৌঁছে যেতে পারবেন পুরো মানে গদুলিয়া চক একদম। আর আপনাদের ওই অটো বা টোটোর কোনো ঝামেলা নিতে হবে না। তবে এই কাজটা এখনও শেষ হয়নি, এই দেখুন এই হচ্ছে রোপওয়ের আর কি স্টেশন। তো এখান থেকে রোপওয়ের কাজটা এখনও চলছে, যদিও অটো এসে গেছে। এটা হচ্ছে বেনারসের স্টেশন থেকে বেরিয়ে মেন রোড, এখানেও কিন্তু প্রচুর অটো টোটোর অপশান আছে, দুধারে ভর্তি। এখান থেকেও আপনারা টোটো বা অটো ধরে নিতে পারেন। তো ফাইনালি আমরা এসে নামলাম, এই হচ্ছে পিডিআর মল। এই অবধি কিন্তু আপনার অটো বা ক্যাব সব এই অবধি আসবে। এরপর থেকে যদি আপনারা যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু রিক্সা করেও যেতে পারেন। আর এখান থেকে আমাদের যে হোমস্টে, সেটা ওই 150 মিটার, হেঁটে 2 মিনিট দেখাচ্ছে। আর এই সোজা গেলেই হচ্ছে আপনার এই গদুলিয়া চক, এই সোজা এই হচ্ছে আমাদের হোমস্টে। এইদিকে আছে হোটেল পার্ল কার্টিয়ার্ড, তার উল্টো দিকেই হচ্ছে, এই দেখুন এখানে বড় বড় করে লেখা আছে ঠাকুর হোমস্টে। আর এই দেখুন এই হচ্ছে আমাদের হোমস্টে, ঠাকুর হোমস্টে। তো এখান থেকে মোটামুটি গদুয়ালি চকের যে দূরত্ব, সেটা হচ্ছে ওই 100 মিটারের মতো। এই হচ্ছে আমাদের ঠাকুর হোমস্টে। দেখুন ঢুকেই এইটা হচ্ছে রিসেপশন এরিয়া। তবে এখানে কিন্তু চেক ইন টাইম হচ্ছে 12টা আর চেক আউট টাইম হচ্ছে 11টা। আমাদের রিসেপশনের কাজ কমপ্লিট হয়ে গেল। আর সব থেকে বড় কথা, হোমস্টেতে ঢুকতেই এই যে রিসেপশনের ছোট্ট কোজি পরিবেশটা কিন্তু আমার দারুণ লাগলো। আর উনি এখানকার আর কি কেয়ারটেকার, উনি সমস্তটাই আর কি এখানে দায়িত্বে থাকেন। ওনার নাম হচ্ছে মুকেশজি, मुकेश कुमार। आपके पास कितने टाइप का रूम है और रूम का थोड़ा टैरिफ बता दीजिएगा। सर मेरे पास रूम 6 है टोटल, 2 फैमिली सूट है, बाकी सब डबल बेड का रूम है। ठीक है सर, वो ग्राउंड फ्लोर पे है, फर्स्ट फ्लोर पे फैमिली सूट है, बाकी थर्ड फ्लोर पे रूम्स हैं। तो आप रूम के प्राइस की बता रहा हूँ, 1500 स्टार्टिंग है, बालकनी के साथ लेंगे तो 1800 पड़ेगा सर, बेस्ट प्राइस है बेस्ट। आप फैमिली सूट लेंगे तो सर 3500 पड़ेगा। और फिर थर्ड फ्लोर पे आप रूम लेते हैं तो उसका सर 3000 रुपये पड़ेगा, बेस्ट रहेगा। और यहाँ से गोदलिया चौक, मंदिर और दशाश्वमेध घाट कितना दूर है? सर गोदलिया चौक यहाँ से 100 मीटर दूर है, मंदिर हाफ किलोमीटर दूर है, फिर दशाश्वमेध 600 मीटर है, काल भैरव आपका यहाँ से 1.5 किलोमीटर दूर है सर। 1.5 किलोमीटर? यस सर। ওকে, থ্যাংক ইউ। वेलकम सर। এখানেও একটা সুন্দর বসার জায়গা আছে। আর এখানে কিছু শাড়ির আর কি, আপনাদের কি শাড়িও কি আপনারা সেল করেন নাকি? আচ্ছা, মানে বাংলা আপনি, আচ্ছা আচ্ছা ব্রাঞ্চ, আচ্ছা अपने गेस्ट আচ্ছা। আমি এই শাড়িগুলো এখানে ঝুলে আছে, আমি দেখে জিজ্ঞেস করলাম যে ওনাদের নিজস্ব শাড়ির আর কি দোকানও আছে, সেটা কোথায় আছে? আচ্ছা পাশেই, একদম পাশেই। এইগুলো কিন্তু আপনারা এই মেক মাই ট্রিপ, এয়ারবিএনবি থেকেও কিন্তু আপনারা বুক করতে পারেন এই অপশান। তবে এত নিট অ্যান্ড ক্লিন, চারিদিকটা এত সুন্দর এবং সাজানো গোছানো, এটাই যখন আমি প্রথম দেখেছিলাম আমার ভালো লাগার কারণ হচ্ছে এইটাই। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 303। দেখুন দরজা দিয়ে ঢুকে এরকম সুন্দর একটি রুম, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদের বললাম যে যেটা আমার সব থেকে বেশি মন কেড়েছে
সেটাই আপনাকে দেখাই। এদিকে প্লাগ পয়েন্ট আছে, এদিকে মেনু কার্ড, এসি টিভির রিমোট আছে, এদিকে আছে মিরর, আর এই হচ্ছে আপনার ওয়ার্ড্রপ। আর এখানে দেখতে পাচ্ছি মহাদেবের একটি ছবি, এবং বিছানাটা অনায়াসে কিন্তু আপনারা 3 জন থাকতে পারেন, বেশ বড় বিছানা। এবং রুমটা দেখেছেন, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে টিভি, এদিকে দুটো চেয়ার, এইদিকে টেবিল। এই জলটা আমাদের দিয়ে গেল পুরো ওয়াটার। এদিকে ইলেকট্রিক কেটেল থেকে শুরু করে টিস্যু, এখানে চা কফির কিছু সামগ্রী দেওয়া আছে, দুটো গ্লাস দেওয়া আছে। সম্ভবত এইদিকে আছে হচ্ছে ব্যালকনি। ওহ লাভলি, অসাধারণ। দেখুন চারিদিকে ফুল, সবুজ, সবুজে সবুজ। ব্যালকনিটা ছোট হোক, কিন্তু এই সাজানো গোছানো দেখে এখানকার যিনি ওনার টেস্টটা বোঝা যায় আর কি। দারুণ কিন্তু। আর এখানে আমাদের দিয়ে গেছে হচ্ছে একটা টাওয়েল, একটা হচ্ছে এই কম্বল আছে, এই হচ্ছে ওয়াশরুম, এটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে গিজার থেকে শুরু করে ওয়েস্টার্ন টয়লেট আর শাওয়ার এরিয়া, এদিকে বালতি, মগ, এই হচ্ছে মিরর, হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে বডি ওয়াশ, সোপ, সমস্ত কিছু দেওয়া আছে। বেশ সুন্দর কিন্তু। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এরপরে আমরা একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আজকেই আমাদের আছে 2 থেকে 3টে স্লটে আমাদের কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শন করব, সুগম দর্শন। সেই সমস্ত ভিডিও নিয়ে আসছি এর পরের পার্টে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন দ্য জার্নি বিগিনস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে।